আসসালামু আলাইকুম। চিটাগাং টক্সে স্বাগত জানাই। আমি আখতার হোসেন। আজকে ভারত সরকারের একটা ফরেন মিনিস্ট্রির একটা স্টেটমেন্ট নিয়ে আমরা ভিডিও করতে যাচ্ছি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে। এটা এমন সময় বললেন তিনি যে দুদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী চীন যাওয়ার প্রাক্কালে বলেছিলেন যে ভারত সরকার যদি এমন সিদ্ধান্ত নেয় যে পুশব্যাক করার সিদ্ধান্ত নেয় ভারতীয়দের বাংলাদেশে অবৈধ বাংলাদেশি বলে, তাহলে বাংলাদেশ কঠিন ব্যবস্থা নেবে, কঠোর ব্যবস্থা নেবে। এই যে একটা হুমকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিলেন এবং তিনি চীন গেলেন। চীন সফর শেষ হতে হতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু নতুন খেলা শুরু করে দিয়েছে। তারা বুঝতে পেরেছে যে তারেক রহমান সরকারকে তারা যেভাবে পুতুলের মতো ব্যবহার করতে চেয়েছে তারা হয়তো পারবেন না। তারা সেটা বুঝতে পেরে এখন অবৈধ বাংলাদেশির নামে একটা ট্রাম্প কার্ড তারা চালু করে দিয়েছে যে এটা দিয়ে সরকারকে চাপে ফেলা যায় কিনা। ভারত আসলে কোনো সুবিধাজনক রাষ্ট্র না। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন নোংরা একটা, যার নাম দরিদ্র, নানা রকমের অপবাদ দিয়েছিলেন। ভারতীয় জাতিগোষ্ঠী সম্পর্কে 70-এর দশকে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন ভারতীয় মহিলাদের শাড়ি পরা নিয়ে অত্যন্ত অশালীন বক্তব্য দিয়েছিলেন। এটা এখানে প্রাসঙ্গিক নয়, তারপরও আমরা আলোচনা করছি। দেখুন এই রাষ্ট্রটার নীতি কেমন। যখন তারা পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসলো, আসার আগেই বলে দিচ্ছে যে 1 কোটি লোককে তারা ভোটার রেজিস্ট্রেশন থেকে বাদ করে দিয়েছে এবং তাদেরকে তারা বাংলাদেশি মনে করে। যখন ভারত প্রতিষ্ঠা হলো 47-এ, তখন তো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল ভারত আর পাকিস্তান, যে মুসলমানেরা ওইদিকে চলে যাবে, পাকিস্তানে যাবে, পূর্ব পাকিস্তানে যাবে, আর হিন্দুরা ভারতে চলে যাবে। যার কারণে প্রচুর হিন্দু বাংলাদেশ এই অঞ্চল থেকেও চলে গেছে। আবার অনেক মুসলমানও কিন্তু আমাদের এখানে এসে সেটেল হয়েছে। অনেক বড় বড় রাজনীতিবিদও আছে। আমাদের চলচ্চিত্র অভিনেতা রাজ্জাকও কিন্তু এই পাকিস্তানে বলে ঢাকায় এসে সেটেল হয়েছে। তারপরে নেব নেতা আবুল হাসেম না কি নাম, আর অনেকেই এরকম পরিচয় দিয়ে শেষ করে যাবো না। চট্টগ্রামে এম এ হান্নান, বিখ্যাত নেতা আওয়ামী লীগের, যিনি প্রথম স্বাধীনতার রাজনৈতিক বসু হিসেবে ঘোষণা দিয়েছিলেন। এম এ হান্নান মুর্শিদাবাদ থেকে এসে সেটেল হয়েছিলেন। আমরা তো এসব নিয়ে কিছু বলিনি কখনো। যারা ভারত থেকে সেটেল, এরশাদের মতো, এরশাদের পরিবারও তো কুচবিহার থেকে এসে সেটেল হয়েছে। তো এইসব নিয়ে আমরা কি কখনো বলেছি যে যারা ভারত থেকে এখানে এসেছে তাদেরকে আমরা বিদায় করে দেবো? বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একটা বিরাট অংশ ব্রিটিশ আমলে ব্রিটিশের এখানে সেটেল করেছে, তাদের এরকম তথ্য আছে অনেকের কাছে। তো আমরা কি এখন বলবো এরা ভারতীয় নাগরিক, এদেরকে বিদায় করে দিতে হবে, চলে যেতে হবে? এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে 2860টা মামলা বিচারাধীন আদালতে। এগুলো হচ্ছে নাগরিকত্ব, মানে ন্যাশনালিটি ভেরিফিকেশন ফাইল হিসাবে আছে এগুলো মামলা। এই কার্ডটা তারা এমন সময় নিয়ে এসেছে যখন আমাদের ফরেন মিনিস্টার চায়না গেল এবং চায়না গিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রসঙ্গটা তুলল এবং তারা বলবো যে তিস্তা প্রকল্প, এবং আমাদের ফরেন মিনিস্ট্রি বললো যে খলিলুর রহমান, যে তিস্তার বিষয়ে আমরা ভারতের দিকে চেয়ে বসে থাকতে পারবো না। মানে ভারত কখন তিস্তার পানি দিবে সে শেখ হাসিনার 17 বছরে দেয় নাই। 2011 সালে মনমোহন সিং যখন ঢাকায় আসলো, তিস্তা চুক্তি করবে, ফাইল রেডি, সবাই বসে সাইন করবে, তখন মমতা বাধা দিল যে না, উনি রাজি না, উনি কোনো পানি দিতে পারবে না বাংলাদেশকে। তখন এটা বাতিল হয়ে গেল। এরপরে শেখ হাসিনা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে তিস্তার পানির জন্য, এবং হাসিনা পানি আদায় করতে না পেরে শেষ পর্যন্ত তিস্তা পরিকল্পনা চায়নাকে দিয়ে বানিয়েছে যে এটা এই জায়গার মানুষ যেন বর্ষা মৌসুমে পানিতে কষ্ট না পায় এবং শুষ্ক মৌসুমে যেন পানি পায়, তার কী ব্যবস্থা করা যায়। তখন এই ব্যয়বহুল প্রকল্পটার ডিজাইন অনেক টাকা খরচ করে চায়না তৈরি করেছে এবং চায়না এটা প্রকল্পটা তৈরি করে দিবে। এমন সময় ইন্ডিয়া সেখানে ভাগ বসিয়েছে, বলেছে যে আমরা করবো এটা। তখন চায়না থেকে হাসিনা সরে যায়। শেষবার যখন চায়না সফরে যায় শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার একেবারে অল্প সময় আগে, তখন চায়না কিন্তু এই কথা বলেছিল যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং উন্নয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেন বাংলাদেশের কাছেই থাকে। আমরা আশা করব বাংলাদেশ স্বাধীনভাবে তার নিজের বিষয়গুলো সিদ্ধান্ত নিতে পারে। কারণ চায়না জানতো যে শেখ হাসিনা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারতেছে না তিস্তার বিষয়ে। এর আগে গভীর সমুদ্র বন্দর নিয়েও চায়নার সাথে সে প্রতারণা করেছে। চায়নাকে বলেছে যে মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর করতে দিবে, এবং চায়নার প্রেসিডেন্ট যখন ঢাকা সফরে এসে ফাইলটা বাতিল করে দিচ্ছে যে না এটা, কারণ চীন বাধা দিচ্ছে, এখানে চায়না ঢুকতে পারবে না, এখন জাপানকে দিয়ে করতেছে সেটা। এভাবে ভারত
বাংলাদেশ চায়নার ভিতরে একটা দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে এবং নিজের ফায়দা লুটার জন্য কাজ করে। এখন তারা সংখ্যালঘু মানে অবৈধ বাংলাদেশি কার্ড নিয়ে নেমে গেছে মোটামুটি। এটা এমন সময় নেমেছে যখন ফরেন মিনিস্টার চায়না গেল এবং ওখানে একটা আলোচনা হলো যে তিস্তা পরিকল্পনা চায়নাকে তারা দিতে চায়, চায়না যেন এটা বাস্তবায়ন করে। বিএনপি সরকার এতে আগ্রহ প্রকাশ করেছে। যখন তারা বুঝলো যে চায়নার দিকে চলে যাচ্ছে, তখন তো এটা বলতে পারবে না যে আপনারা চায়নাকে দিয়ে এটা করাইতে পারবেন না। সেটা হাসিনাকেও তো বলেছে, ইউনুসকে বলতে পারে না, তাদেরকেও তো পারবে না। এটা বুঝতে পেরেছে যে পিছনে ইউনুসের একটা আশীর্বাদ এই গভর্নমেন্টের প্রতি আসছে। এখন তারা তখন অবৈধ বাংলাদেশি নিয়ে নেমে গেছে। এখন যদি এমন হয়, এখানে আরও একটা বিষয় আছে। আসামের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছে যে কীভাবে সে রাতের অন্ধকারে আসাম এবং বিভিন্ন জায়গার মুসলমানদেরকে বাংলাদেশে পুশব্যাক করেছে। এটা জানার পর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কড়া প্রতিবাদ জানিয়েছে। ঢাকায় ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। রাষ্ট্রদূত তলব করলে একটা দেশ সাধারণত তার গায়ে লাগে, এটা একটা অসম্মানজনক, মানে খুব একটা সিরিয়াস ব্যাপার না হলে তলব হয় না কখনো। তো তলব করার পরে যখন এই প্রতিবাদটা ধরে দেওয়া হয়েছে, তখন ভারত অ্যালার্ট হয়ে গেছে যে না, এই বাংলাদেশ আমরা যা চাইছিলাম মনে সেরকম না, এটা নিশ্চয় শক্তিশালী বাংলাদেশ হতে চলেছে। তখন এই কার্ড নিয়ে তারা নেমেছে। এখন দেখা যাবে সরকার এই কার্ডটা জবাবে কী কার্ড খেলতে পারে। বিএনপিকে অবশ্যই চায়নার সাথে আরও ঘনিষ্ঠ, পাকিস্তানের সাথেও ঘনিষ্ঠ হতে হবে এবং তুরস্কের সাথে এইসব দেশগুলোকে নিয়ে একটা ভালো বন্ধুত্বের জোট গড়ে তুলতে হবে। নাহলে কিন্তু এই ভারতকে মোকাবেলা করা বিএনপি সরকারের পক্ষে কঠিন হবে। কারণ ভারতের এই শয়তানি অভ্যাসটা বাংলাদেশের প্রত্যেকটা সরকারের সাথে চালিয়েছে, যাকে যেভাবে পেরেছে। এটা তার খেবিট। কিন্তু এখন আমাদের যারা বাংলাদেশে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বলেছে যে যেহেতু অবৈধ বাংলাদেশি তারা ফেরত পাঠাবে বলতেছে, তাহলে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরে যারা ওখানে পালিয়েছে তারাও তো অবৈধ, তাহলে প্রথম ওদেরকে ফেরত পাঠানো হোক। এটা একটা ভালো প্রশ্ন। ওরা নিশ্চয় অবৈধভাবে আছে ওখানে, ওরা তো কোনো ন্যাশনালিটি পায় না সেখানে, তো তাদেরকে ফেরত পাঠানো হোক। প্রথম উদ্যোগে আমরা আশা করি যে ভারত ওই নেতা কর্মীদেরকে ফেরত পাঠাবে। এইভাবে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনার মুখর এখন ভারত বাংলাদেশ সম্পর্ক। এদিকে আমরা এতদিন শুনেছি যে আমাদের প্রতিরক্ষা বাহিনীর, বিশেষ করে বিমান বাহিনীর জন্য যে বিদেশি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বলা হয় সম্ভবত, এটা এই যুদ্ধ বিমান কেনার কথা এবং লালমনিরহাটে সে বিমান ঘাঁটি করে এখানে রাখার কথা। আজকে আমরা একটা ভিডিওতে দেখলাম আমাদের বিমান বাহিনী প্রধান বলছে বগুড়াতে একটা বিমানবন্দর হবে আন্তর্জাতিক, এবং সেখানে একটা ট্রেনিং একাডেমি হবে, ফ্লাইং একাডেমি সম্ভবত, বা ফ্লাইং ইনস্টিটিউট, এবং সেখানে জঙ্গি বিমানগুলোকে রাখা হবে। তার মানে সরকারকে লালমনিরহাট থেকে সরে আসলো কিনা ভারতের চাপের কারণে, সেটা এখনো বুঝতে পারছি না। যাই হোক, বগুড়াতে রাখলেও বিমান কেনা এবং রাখা এই দুটো অনেক বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের। কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে ভারতের সাথে সম্পর্কটা যে খুব খারাপের দিকে যাবে। হ্যাঁ, ইউনুস সরকার আসার পরেও কিন্তু তারা কিছু পুশব্যাক করেছে, এবং তখন ইউনুস সরকারও কিন্তু উদ্যোগ নিয়েছিল অবৈধ বাংলাদেশিদের, অবৈধ ভারতীয়দেরকে ভারতে ফেরত পাঠানোর জন্য, কিন্তু তারা কাউকে ধরে কোথাও জড়ো করে নাই। এখনও বাংলাদেশে কিন্তু প্রচুর ভারতীয় অবৈধভাবে কাজ করে, এটা সবাই জানে। এবং কলকাতা চট্টগ্রামের ফ্লাইটগুলো দেখলে বোঝা যাবে যে চট্টগ্রামে কলকাতা থেকে ফ্লাইটে করে আসতে কী পরিমাণ ইন্ডিয়ান এখানে আসে, বউ বাচ্চা একেবারে পরিবার নিয়ে, মানে এখানে চাকরি করে কিন্তু তারা। তো এরকম আমি নিজেও দেখেছি, অনেকে দেখে, সবারও জানা আছে এইসব। তো এত ভারতীয় এখানে চাকরি করে বাংলাদেশ থেকে এত টাকা পাঠায়, তারা সেসব ভুলে যায়, এবং অবৈধভাবে অনেকে আছে তারা এইসবের খবর রাখে না। কিন্তু আমাদের গতবার আমরা শুনেছি আসাম থেকে বিভিন্ন মুসলমানদের ধরে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে এসে ওই মহিলা বলছে আমার বাড়ি আসাম, তো আসামের ওই মহিলা আমাদের দেশ থেকে কখন গেল? আর তাছাড়া যাওয়ার যেসব নীতিমেলা ছিল, যেমন 47-এ এটা বৈধ যাওয়ার নীতিমেলা ছিল, যারা হিন্দু চলে যাবে মুসলমানরা এদিকে আসবে, তাদেরকে তো এখন অবৈধ বলা যাবে না কোনো। আমাদের চট্টগ্রামে তো কত লোক বাইরে থেকে আরাকান থেকে 42 সালে, 52 সালে, 78 সালে, 91 এবং এখনও মিশে যাচ্ছে। তা আমরা কি হঠাৎ করে শহরের বিভিন্ন জায়গায় আমাদের গভর্নমেন্টকে বলছে যারা 42 এসেছে তাদের পাঠিয়ে দেবো? এরকম তো কোনো উদ্যোগ আমরা নিচ্ছি না, এবং আমরা এটা মেনে নিয়েছি। তো তারাও তো মেনে নিয়েছিল। এখন হঠাৎ করে এই ট্রাম্প কার্ড কেন খেলা এই কারণে যে তারা বুঝতে পেরেছে এই সরকারকে ভাগে আনা সম্ভব না, এবং তারা যে পরকীয়া করতে চায় বাংলাদেশের সাথে, বাংলাদেশ পরকীয়াতে রাজি না। হয়তো প্ল্যান করা যেতে পারে এতটুকুতে রাজি, এটা বৈধতা আছে, কিন্তু পরকীয়া অবৈধ, এটা বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে ভারতকে। এবং ডক্টর ইউনুস নিয়েও দারুণ একটা অপপ্রচার চলতেছে দেশে, বিভিন্নভাবে ইউনুসের বিরুদ্ধে এ করা উচিত, ইউনুসকে সে করা উচিত, ইউনুস এই করেছে সে করেছে,
ইউটিউবারকে দিয়ে, পত্রিকাকে দিয়ে, তাদের পেইড এজেন্টদেরকে দিয়ে যেভাবে প্রচার চালানো হচ্ছে, ভবিষ্যতে মানে ইউনুস যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কিন্তু তারা এটা বুঝে না যে ইউনুস যথেষ্ট সারা বিশ্বে সম্মানিত একজন ব্যক্তি। তাদের এই অপপ্রচার, এইসব প্রপাগান্ডা ইউনুসের কিছুই হবে না। সে সারা পৃথিবীতে যে সম্মান মর্যাদা তার আছে সেটা থাকবে। তবে একটা বিষয় এখানে যেটা খুব আতঙ্কের কারণ আছে, যেটা হলো যে মনে হচ্ছে তারেক রহমান জিয়া রহমানের মতোই ভারতের সাথে একটা দ্বন্দ্ব বা সংঘাত মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। যে জিয়া রহমানকে কিন্তু 4 বছর ভারতকে সাংঘাতিকভাবে মোকাবেলা করতে হচ্ছে, এবং এটা কিন্তু ওনার ভাগ্য সেটাই আছে মনে হচ্ছে। তো এক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় মাপের কাজ হবে তার ঘনিষ্ঠ বন্ধু বাড়ান, এবং অবশ্যই পাকিস্তান। দি এনিমি অফ মাই এনিমিজ ইজ মাই ফ্রেন্ড। পররাষ্ট্রনীতি বা রাষ্ট্র পরিচালনা এটা একটা প্রভাব, যে আমার শত্রু আমার বন্ধু। ভারতের শত্রু পাকিস্তান, সে পাকিস্তানকে বেশি বেশি জড়াতে হবে আমাদের সাথে। ভারতকে সোজা করতে পাকিস্তান লাগবে, তুরস্ক লাগবে, চায়না লাগবে। ভারত সবসময় শক্তিশালী রাষ্ট্রগুলোর ভয় কাঁপে। বাংলাদেশকে দুর্বল মনে করে একটা পর একটা ট্রাম্প খেলছে, সে ট্রাম্প কার্ড খেলছে, কিন্তু সে কিন্তু অন্য কাউকে নিয়ে এসব খেলছে না। এই যে নেপাল কিছুদিন আগে ভারতের উপর ট্যাক্স বসিয়ে দিয়েছে, যে 100 রুপির উপরে জিনিস হলে এত ট্যাক্স, কোনো আওয়াজ আসছে ভারতের। কিন্তু আমাদেরকে কেন জানি দুর্বল মনে করে? এই দুর্বলতার কারণ আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থাও দায়ী। আমাদের প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী না করা, অতীতের সরকারগুলো আমাদের প্রতিরক্ষা বাহিনীকে অকেজো করে রেখেছিল। আশা করি সরকার সাংঘাতিকভাবে এই বিষয়ে মনোযোগ দেবে। আমাদের যে বিমানগুলো আসার কথা ছিল 46 ফাইটার জেট, এগুলো সবগুলো আমাদের অ্যাচিভ করতে হবে, আমাদের ওগুলো নিতে হবে অবশ্যই, এবং আমাদের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে হবে। এবং দেশে তারেক রহমান কিন্তু ক্ষমতা আসার আগে বলেছিল দেশে কয়েক লক্ষ ছেলেকে সামরিক প্রশিক্ষণ দিবে, এইসব দিকে আগাতে হবে। কারণ ভারতের উদ্দেশ্য কিন্তু ভালো নয়। এই যে বিজেপি শুভেন্দু অধিকারী অনেক আগেই বলে রেখেছে ক্ষমতা আসলে তারা বাংলাদেশে পুশব্যাক করবে। এখনও সে বসে নেই। বসার আগে ভারতের পশ্চিমবাংলার মুসলমানদের শেষ করে দিচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। বাংলাদেশে কিন্তু প্রতিবাদ করা উচিত। এখন যদি আমাদের দেশে হিন্দু বাড়ি একটা জ্বালানো হয়, তারা ওখান থেকে সাথে সাথে স্টেটমেন্ট দিয়ে দিবে। আমাদের কিন্তু স্টেটমেন্ট দেওয়া উচিত যে আমরা এই ধরনের দাঙ্গা কামনা করি না, আমরা আশা করি শান্তি ফিরে আসবে, এবং ভারত সরকার এসবের ব্যবস্থা নেবে। একটু উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের কিছু বলা উচিত। এবং আমার ধারণা যে ক্ষমতায় কতদিন সরকার থাকবে সেটার বড় কথা নয়, সম্মান এবং মর্যাদা নিয়ে থাকার চেষ্টা করা উচিত। তাহলে তাতে মানুষ কিন্তু তাকে মনে রাখবে। জিয়া রহমান কিন্তু বেশি দিন ছিল না, হাসিনার 70 বছর, এরশাদ 9 বছর, জিয়া মাত্র 4 বছর ছিল, এবং প্রেসিডেন্ট হিসেবে আরও কম, ধরলাম সব মিলে 4 বছর। কিন্তু এখনও পর্যন্ত সে একজন জীবন্ত কিংবদন্তি, কারণ সে কাউকে ছাড় দেয়, ভারতকে নয় অন্য কোনো রাষ্ট্রকেও ছাড় দেয়, মিয়ানমারকেও ছাড় দেয়, এবং তার নীতি এবং আদর্শ ধরে রেখেছিল বিদে এখনও সে মহানায়ক। সুতরাং তারেক রহমানকেও এটা ফলো করতে হবে এবং সেভাবেই চালাতে হবে। এই দেশের মানুষের ভালোবাসায় শিখতে হলে এটাই তার জন্য বড় মাপের শক্তি। আমরা মনে করি বাংলাদেশ এই ভারতের যে নতুন ট্রাম্প কার্ড খেলা শুরু হয়েছে, নতুন কার্ড নিয়ে ভারত যে নেমেছে, এই কার্ডের জবাবে পাল্টা একটা কার্ড বাংলাদেশ ছাড়তে পারবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা কি ভাবছেন জানাবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালাম।